হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস প্রোগ্রাম। হোপফুলি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরা এই অনলাইন ক্লাস প্রোগ্রামে গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু অ্যানালিটিক্যাল খুবই প্রাইমারি আলোচনা করেছিলাম এবং ভিডিও শেষের দিকে গাণিতিক সমস্যা কিছু সূত্র দিয়ে আমরা সেটা বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করব। তারই প্রেক্ষিতে আজকে আমরা ওই সূত্রের আলোকে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি রাহুল, প্রভাষক হিসাব বিজ্ঞান, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা জানার চেষ্টা করব জাবেদা কি, জাবেদা আসলে করার প্রয়োজনীয়তা কি, এই সম্বন্ধে আমরা একটু জেনে নিই আগে। তো গতদিন আমরা ঘটনা এবং লেনদেন সম্পর্কে জেনেছি, কোনটি ঘটনা এবং কোনটি লেনদেন। অবশ্যই হিসাব বিজ্ঞানের জাবেদা বইতে সেই ঘটনাগুলি আমরা লিপিবদ্ধ করব যেগুলো লেনদেন অর্থাৎ যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সেই হিসাবগুলোই আমরা জাবেদা লিপিবদ্ধ করব। তার মানে জাবেদা হচ্ছে কি হলো, জাবেদাকে এভাবে বলা হয়, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রথম বহি। মানে প্রত্যেকটা লেনদেন যেটা লেনদেন হিসাবে বিবেচিত, সেই হিসাবসমূহ এই বইতে অস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় যাচাইকরণের মাধ্যমে। পরবর্তীতে এখান থেকে আবার খতিয়ান করা হয়। তোমরা এটা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। তো আমরা গত ক্লাসের সূত্রের আলোকে এই সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করি। আর জাবেদা করার প্রয়োজনীয়তা কি, ব্যবসায় প্রতিষ্ঠানে যে আমরা এই জাবেদারকে হিসাব বিজ্ঞানের আর কি প্রথম বহি বলা হয়। এর পরবর্তীতে এখান থেকে আমরা খতিয়ান করে থাকি, এখান থেকে নগদান হিসাব, এখান থেকে পরবর্তী যত ধরনের স্টেপ আছে এখান থেকেই করা হয়। তো এটাকে বলা হয়, জাবেদাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রথম বহি, প্রথম স্টেপ, প্রথম ধাপ। তো আমরা গতদিনে যে সূত্র দিয়েছিলাম সেটার আলোকে আমরা আজকের এই সমাধানটা করব। তো প্রথমেই যেখানে দেওয়া আছে জাবেদাতে, যে বোর্ডে তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ সমস্যাটা, মিস্টার মিল্টন নগদ 30,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা এবং ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো তোমরা সকলেই জানো, ব্যবসা শুরু করলে প্রতিষ্ঠানে মালিক যা কিছু দেয় তার নাম হচ্ছে মূলধন। তো আমরা গতদিন দেখেছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, সম্পদ হ্রাস পেলে কি হয়, এবং দায় বৃদ্ধি পেলে কি হয় এবং দায় হ্রাস পেলে কি হয়। তো এই প্রথম গাণিতিক সমস্যার মাধ্যমে দেখব যে কি বৃদ্ধি পেল এবং কি হ্রাস পেল ওই সূত্রের আলোকে। এখানে নগদ টাকা দেওয়া হয়েছে 3,000 টাকা। নগদ টাকা কারবারের জন্য সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে, সম্পদ নগদান হিসাব ডেবিট করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এখানে নগদ আছে 30,000 টাকা, সেখানে লেখা হয়েছে 65,000 টাকা, এই বাকি 30,000 টাকা কোথা থেকে আসলো? 35,000 টাকা। এই যে এখানে যে ব্যাংক ঋণ আনয়ন করা হয়েছে, ব্যাংক থেকে আমি ঋণ গ্রহণ করেছি। একদিক থেকে যেমন দায় বৃদ্ধি পেয়েছে, ব্যাংক থেকে যখন আমি ঋণ আনি, আমার কী আনি? অবশ্যই টাকা আনি। তো আমার তো নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা নগদের সাথে অ্যাড হয়ে যাবে। ব্যবসায় প্রথমে তার নগদ এমনিতেই ছিল 30,000 টাকা এবং তার 35,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। তার মানে দুইটা মিলে নগদ টাকা 65,000 টাকা হয়ে গেছে। নগদান হিসাব এ কারণে ডেবিট, 65,000 টাকা লেখা হয়েছে। এবং ব্যাংক ঋণ আমি কারো কাছ থেকে ধার এনেছি, তার নিকট আমি কি আছি? দায় আছি। তার মানে দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে কি হয়? আমরা সূত্র অনুযায়ী পড়েছি, দায় বৃদ্ধি ক্রেডিট হয়। এই যে ব্যাংক ঋণ হিসাব, এই কারণে ক্রেডিট লেখা হয়েছে 35,000 টাকা। এখন এই দুইটি টাকার মধ্যে পার্থক্য কত? একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। সম্পদ দিকে আছে 65,000 টাকা এবং ক্রেডিট দিকে আছে 35,000 টাকা। বাকি থাকে যে 30,000 টাকা, এই 30,000 টাকার নাম হচ্ছে গিয়ে হলো মূলধন। কেন এটা মূলধন? কারণ মালিক কারবারে যা কিছু দেয় তার নামই হচ্ছে গিয়ে হলো মূলধন। এই কারণে মূলধন হিসাব ক্রেডিট হবে হচ্ছে গিয়ে হলো 30,000 টাকা। তো বোঝাই যাচ্ছে মূলধন হিসাব কেন 30,000 টাকা ক্রেডিট হলো। ওই দুইটার পার্থক্য হচ্ছে কি হলো, যে এই দুইটা সম্পদ এবং এই যে ব্যাংক ঋণ, ম্যাক্সিমাম সময়তে ফার্স্ট জাবেদাতে দেখবা মালিক যখন ব্যবসা শুরু করবে, এই যা কিছু দেবে, এই ডেবিট এবং ক্রেডিটের মাঝখানে যে পার্থক্যটা থাকবে দুই ঘরের, বাদ বাকি টাকাটার নামই হবে হচ্ছে কি হলো মূলধন। মালিক কারবারে যা কিছু দেয় তার নাম হচ্ছে মূলধন এবং যা কিছু নেয় তার নাম আর কি তাকে আমরা উত্তোলন বলি। ঠিক তারপরের জাবেদাটা ছিল হলো ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, বাট্টা 10%। 10%, এখানে এটা কি বাট্টা? আমরা জানি বাট্টা হচ্ছে কি হলো দুই প্রকার। বাট্টা কয় প্রকার? দুই প্রকার। বাট্টা দুই প্রকার। একটি হচ্ছে কারবারি বাট্টা, আরেকটি হচ্ছে কি হলো নগদ বাট্টা। কারবারি বাট্টা কোনটি আর নগদ বাট্টা কোনটি? কারবারি বাট্টা হচ্ছে কি হলো
পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যেই বাট্টার টাকাটা উভয় পক্ষ থেকে ছাড় দেওয়া হয়, বাট্টার বাংলায় হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট, দুই পক্ষ থেকে ছাড় দেওয়া হয়, সেটার নাম হচ্ছে কারবারি বাট্টা। সোজা কথা হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় আমরা যে বাট্টাটা উল্লেখ দেখব, যে বাট্টাটা থাকবে, যে পণ্য ধারে পণ্য ক্রয় বা বিক্রয় যে বাট্টাটা উল্লেখ থাকবে তার নাম হচ্ছে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা মূল টাকা থেকে বাদ যায় কিন্তু আলাদাভাবে হিসাবভুক্ত হয় না। এ হচ্ছে কারবারি বাট্টা। আর পরেরটা ছিল হলো নগদ বাট্টা। নগদ বাট্টা কোনটি? নগদ বাট্টা হচ্ছে দেনা পাওনা, যে আমরা ধারে কারো কাছ থেকে পণ্য আনছি বা ধারে কারো কাছ থেকে বিক্রি করছি, ধারে পাওনাদার এবং দেনাদারের সৃষ্টি হয়। সেই পাওনা দেওয়ার পূর্ণ নিষ্পত্তিতে যদি কোনো টাকা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। যেমন কারো কাছ থেকে মিস্টার ক বা করিমের কাছ থেকে আমরা 5,000 টাকা পাই, সে কোনো কারণে অনেক দিন ধরে টাকা দিচ্ছে না আমাদের, সেক্ষেত্রে আমি কি করলাম যে 500 টাকা তাকে ছাড় দিলাম, যে তুমি ওই তো তারিখের মধ্যে যদি টাকাটা দিয়ে দাও তাহলে তুমি 500 টাকা কম দিবে, কম দেওয়ার সুযোগ আছে। তো এই যে বাট্টাটা দেওয়া হলো বা ছাড়টা দেওয়া হলো সেটার নাম হচ্ছে নগদ বাট্টা। তো এই বাট্টাটা নগদ বাট্টা মূল টাকা থেকে তো অবশ্যই বাদ যাবে, এবং বাট্টা প্রদত্ত বাট্টাটা কারবারের জন্য হচ্ছে ব্যয় এবং প্রাপ্ত বাট্টাটা কারবারের জন্য হচ্ছে আয়। আর কারবারি বাট্টার হিসাবটা মূল টাকা থেকে বাদ যাবে কিন্তু সেটা আলাদাভাবে কি হবে না, হিসাবভুক্ত হবে না। তাহলে আমরা জাবেদাটা এটা কী করেছি, যেহেতু ধারে পণ্য ক্রয় করছে, ধারে পণ্য ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট, এই কারণে 22,500 টাকা, এই যে বা 25,000 টাকা ক্রয় করছিলাম কিন্তু 10% কী পেয়েছি আমরা, বাট্টা পেয়েছি, এই কারণে 2500 টাকা এখান থেকে বাদ গেছে। 22,500 টাকা আমার পাওনাদারকে দিতে হবে, এই কারণে ক্রয় হিসাব 22,500 টাকা এবং পাওনাদার হিসাবও কত টাকা হবে, 22,500 টাকা। ঠিক আছে। তারপরেরটা যে আছে হচ্ছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র কারবারের জন্য কি? আসবাবপত্র কারবারের জন্য সম্পদ। আমরা এইটাও ক্রয়, এইটাও ক্রয়, এটা এই জাবেদাতে আসবাবপত্রের সময় আমরা এটা ক্রয় হিসাব লিখতে পারবো না। কারণ কি, আমরা বিক্রির উদ্দেশ্যে যেই সব পণ্য দ্রব্য সামগ্রী ক্রয় থাকি শুধুমাত্র সেটার নাম হচ্ছে ক্রয়। বা এইভাবে বলতে পারি যে দ্রব্য সামগ্রী আমরা পুনরায় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য ক্রয় করে থাকি শুধুমাত্র সেটা ক্রয়। এই ব্যতীত অন্য কোনো ক্রয় আমরা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করব না। এই আসবাবপত্রটা কারবারের জন্য হচ্ছে সম্পদ। এই আসবাবপত্র আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছি না, এটা আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করছি, এই কারণে এটা সম্পদ হিসাবে কাউন্ট হবে। এবং এটা জাবেদা হবে এরকম, আসবাবপত্র যেহেতু ক্রয় করেছি, আসবাবপত্র আমরা সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র হিসাব কি হবে, ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা, 12,000 টাকা। আর প্রক্ষান্তরে আমাদের কি গেছে, আসবাবপত্র কিনতে হলে তো আমার টাকা দিয়ে কিনতে হয়েছে ডেফিনেটলি, যেহেতু এখানে নগদ টাকা যদিও উল্লেখ নাই, যেহেতু নগদ টাকা উল্লেখ নাই তা আমাদের ধরে নিতে হবে নগদ টাকা। যদি ব্যাংক থাকতো, ব্যাংক থাকলে শুধুমাত্র আমরা ব্যাংক লিখবো, যদি ব্যাংক উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত নগদই ধরে নেব। আর আসবাবপত্র বা অফিস সরঞ্জাম এগুলো সাধারণত আমরা নগদেই ক্রয় করে থাকি, এবং এটা তোমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে নেবে নিচে, কারণ এটা নগদান হিসাব ক্রেডিট 12,000 টাকা। অবশ্যই কারণ উল্লেখ করবে যে নগদ টাকা দিয়ে ব্যবসার প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করা হলো 12,000 টাকা। লেখাটা ঠিকঠাক যাচ্ছে না, কিছু করার নেই। পণ্য, তারপরেটা আছে পণ্য বিক্রয় 50,000 টাকা 2/10 ও 1/30 শর্তে। এটা একটু জটিল, অনেকেই বুঝতে পারে না, একটু বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে সবাই শুনবে। পণ্য বিক্রয় 50,000 টাকা, 50,000 টাকা তুমি কারো কাছে বিক্রয় করেছো, এই 2/10 হচ্ছে কি হলো একটা শর্ত সাপেক্ষে, যে তুমি একে যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেয় তাহলে তুমি 2% তাকে কি দেবে, ছাড় দেবে। 2% টাকায় যা আসে, 2% টাকা আসে হলো 1,000 টাকা, তুমি তার কাছ থেকে কি নেবে, কম নেবে। এটা হচ্ছে 2/10। এবং এই শর্ত 1/30টা হচ্ছে কি হলো এই তারিখের মধ্যে সে তোমাকে টাকা প্রদান করতে বাধ্য থাকিবে। এই শর্তে তুমি তার কাছে কত দিছো, কত টাকা পণ্য বিক্রয় করেছো, 50,000 টাকা। 2/10 দ্যাট মিন্স 10 দিনের মধ্যে যদি তোমার টাকাটা পরিশোধ করে তুমি তাকে 2% টাকা ছাড় দেবে বা বাট্টা দেবে। তো এটা যেহেতু আমরা টাকা পরিশোধ করি নাই, এরকম কোনো তথ্য নাই, সেহেতু এটা পণ্য বিক্রয়, তার মানে এখন আমরা টাকা পাই নাই। এই টাকার এটার লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ভবিষ্যৎ মানে এই 10 দিনের মধ্যে যদি টাকাটা পে করে তখন আমরা টাকাটা ছাড় দেব। তো এখানে আমরা পণ্যটা বাকিতে বিক্রয় করছি, যদিও বাকি উল্লেখ নেই, কিন্তু এইটা যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেটা ধারে বা বাকিতে কাউন্ট করব। তাহলে জাবেদাটা হবে এরকম,
ধারে বিক্রয় থেকে কিসের উৎপত্তি হয়? দেনাদার। দেনাদার কারবারের জন্য সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। দেনাদার হিসাব ডেবিট 50,000 টাকা। এবং কি করেছি, কী বাবদ আমি করেছি? ধারে বিক্রয়। বিক্রয়টা হচ্ছে কারবারের জন্য আয়। বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়টা কারবারের জন্য আয়। আয় বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট দিকে হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে হলো 10,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ। এটা জাবেদা কি হবে? 10,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ। তাকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এখনও কি করা হয় নাই? তাকে বেতন প্রদান করা হয় নাই। যেহেতু বেতন প্রদান করা হয় নাই সেহেতু আমার আর্থিক অবস্থার কোনো কি হয় না, পরিবর্তন ঘটে নেই। সেহেতু এটা কি না? এটা একটি ঘটনা, কোনো লেনদেন নয়। যেহেতু লেনদেন নয় সেহেতু কোনো লেনদেন না হলে সেটা জাবেদায় কি হবে না? লিপিবদ্ধ করা হবে না। তার মানে এই 4 তারিখের যে এইটা আছে, এই নাম্বারে যেটা আছে সেটা লেনদেন নয়। যেহেতু লেনদেন নয় সেহেতু জাবেদা অন্তর্ভুক্ত হবে না। ওকে। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল পাওয়া গেল 500 টাকা। এখানটাতে অনেকে ভুল করে থাকে, বিদ্যুৎ বিল পাওয়া গেছে কিন্তু কি করি না, টাকা প্রদান করি নাই, এরকম ভেবে এটাকে অনেকে বলে যে এটা লেনদেন নয়, কিন্তু এটা খুবই ভুল। এটা অবশ্যই লেনদেন। কারণ বিদ্যুৎ বিলটা কখন আসে? বিদ্যুৎ বিলটা তখনই আসে তুমি 1 মাস ইউজ করছো, তারপরে কিন্তু বিলটা আসে। ঠিক আছে। তার মানে তুমি এই টাকা পরিমাণ বিদ্যুৎ অলরেডি খরচ করে ফেলছো। বিদ্যুৎ বিলটা পাওয়া মানে তুমি হচ্ছে এই পরিমাণ টাকার বিদ্যুৎ খরচ করছো, ওই প্রতিষ্ঠানকে তুমি এই 500 টাকা দিতে বাধ্য। তার মানে তোমার খরচ হয়ে গেছে কিন্তু এখনো টাকা প্রদান করো নাই। আমরা গত ক্লাসে যে পড়েছিলাম যে খরচের যদি বকেয়া থাকে তাহলেও সেটা হয় কি? দায়। তার মানে হচ্ছে এখানে হচ্ছে তো এই বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে তোমাকে, কিন্তু এখনও পরিশোধ করো নাই। তাহলে এই হিসাবটা এরকম হবে, জাবেদাটা বিদ্যুৎ বিল বইলা তো তোমার খরচ তো হয়েই গেছে। বিদ্যুৎ বিল হিসাব ডেবিট কত টাকা খরচ হয়ে গেছে, কিন্তু তুমি এখনো কি করো নাই? নগদ টাকাটা এখনো প্রদান করো নাই, মাত্র বিলটা পাইছো। যেহেতু এখনো পর্যন্ত করো নাই তার মানে এটা টাকাটা বকেয়া আছে। তার মানে এটা লিখতে হবে বকেয়া। বকেয়া বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিল হিসাব ক্রেডিট 500 টাকা। বিদ্যুৎ বিল যখন তুমি প্রদান করবে তখন এই বকেয়া বিদ্যুৎ বিলটা ডেবিট হয়ে যাবে, দায় কমে যাবে এবং নগদ মানে সম্পদ হ্রাস পাবে, তখন নগদান হিসাব ক্রেডিট হবে। যেহেতু তুমি এখন আমরা কি করি নাই, বিদ্যুৎ বিলটা প্রদান করি নাই, সেহেতু ওই বিদ্যুৎ বিল হিসাব ডেবিট মানে খরচ হয়েছে, খরচ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি সবসময় ডেবিট, এবং পক্ষান্তরে কি আছে? দায়। যেহেতু এখনও টাকাটা কী করিনি, আমি এখনও টাকাটা প্রদান করিনি, বকেয়া বিদ্যুৎ বিল হিসাব ক্রেডিট 500 টাকা। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অগ্রিম ভাড়া প্রদান 2,000 টাকা। মানে ভাড়া কারবারের জন্য হচ্ছে খরচ বা ব্যয় যাই ধরি, কারবারের জন্য খরচ, সেটার অগ্রিম প্রদান করা হচ্ছে। অগ্রিম খরচ কারবারের জন্য হচ্ছে সম্পদ। কত টাকা দিয়েছি আমরা? 2,000 টাকা দিয়েছি। তো এটার জাবেদা হবে এরকম, জাবেদাটা হচ্ছে কি হলো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এবং কি দিয়েছি? ভাড়া প্রদান করছি, অবশ্যই এটা নগদে প্রদান করেছি। যদি যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাংক উল্লেখ না থাকবে ব্যাংক হিসাব আমরা আনবো না। যেহেতু ব্যাংক নাই সেহেতু আমরা নগদই ধরে নিচ্ছি। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 2,000 টাকা। উভয় পাশেই 2,000 টাকা হ্রাস পাবে। এটা তোমাদের বোঝানোর স্বার্থে আমি ঘর কেটে করি নাই, শুধুমাত্র এভাবে করে আর কি দেখালাম। জাবেদার ঘর সম্পর্কে অবশ্যই তোমরা জানো, অবগত আছো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তোমরা খাতায় যখন করবে অবশ্যই ছক কেটে করবে। এখানে সেই সুযোগে আর কি স্পেস কম থাকার কারণে এভাবে করে দেখানো হলো। অগ্রিম ভাড়া কেন ডেবিট হলো? অগ্রিম খরচের হয়নি, কিন্তু অগ্রিম আমি প্রদান করে রাখছি। খরচের অগ্রিম সবসময় সম্পদ, তার মানে এখানে সম্পদ আকারে ডেবিট হিসাবে 2,000 টাকা। এবং নগদ টাকাও আমাদের সম্পদ, এখানে নগদ টাকা কারবার থেকে চলে গেছে 2,000 টাকা, মানে সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেলে আমরা গত ক্লাসে জেনেছি সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট দিকে হয়। সেই কারণে এটা সম্পদ নগদান হিসাব ক্রেডিট দিকে গেছে, ক্রেডিট 2,000 টাকা। হ্যাঁ, তো আজকে গাণিতিক সমস্যা ছিল এতটুকুই, যা আমরা গত ক্লাসের ইসের ফলশ্রুতিতে আলোচনা করলাম সূত্রের মাধ্যমে। তো তোমরা তোমাদের বই থেকে, পাঠ্যপুস্তক থেকে অবশ্যই এভাবে করে সমস্যা সমাধানের চেষ্টা করবে। আর যদি কোথাও কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।